কথাগুলো বলা শেষ করতেই অদ্রিজা চোখ জোড়া খুলল। সচল মস্তিষ্কে এতক্ষণকার কথাগুলো আরো একবার ভেবে নিয়ে ঠোঁটে ঠোঁট চাপল অদ্রিজা। শরীরটা অল্প ক্লান্ত, তবে কথা বলতে পারবে। ঠোঁট জোড়া ট্রেনেই মৃদু গলায় বলে উঠল সে। কি 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 আবার বলুন, ভালোবাসেন আমায়? রক্তিম চোখ তুলে চাইল। চোখ জোড়ার দৃষ্টি মুহূর্তে অপ্রস্তুত হলো। কি বলবে বুঝে না উঠে অদ্রিজার দিকে তাকিয়ে থাকার মাঝেই অদ্রিজা আবারও বলে উঠল। কি হলো বলুন, ভালোবাসেন? বললে আপনাকে অদ্রি ডাকার অনুমতি দিয়ে দিব, প্রমিস। রক্তিম হালকা হাসলো, ঠোঁট টেনে মৃদু গলায় বলল, হ্যাঁ ভালোবাসি, খুব আগে থেকেই ভালোবাসি। আরও বছর এক আগে রায়মানের সাথে সেইবার ওর পারিবারিক অনুষ্ঠানে আমার প্রথম যাওয়া। ও হ্যাঁ, রায়মানের সাথে আমার কোনো কালেই কোনো সমস্যা ছিল না অদ্রিজা, কেবল সাময়িক ভুল বোঝাবুঝি ছিল রিমোর ফিলিংসটা নিয়ে। কিন্তু যখন আমার ব্রেইন টিউমারের কথা জানতে পেরেছিল, তারপর থেকে সব মিটে গিয়েছিল। আপনার মায়ের সামনে রায়মানের ওই ব্যবহারটা নাটক ছিল। রিমু ভালোবাসতো আমায় ঠিকই, কিন্তু তাই বলে রায়মান অতটাও জঘন্য বিহেভ আমার সাথে করবে না, এইটুকু বুঝলেন না আপনারা? যাই হোক, আমি সেইবার আপনাদের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম মূলত অত্রিয়াকে দেখার জন্য। রায়মান বলেছিল ওর দিকে কোনো এক পিচ্ছি মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আর ও সেটা নিয়ে মজা নেয়। ব্যাস, সেই মজার কাহিনী নিজের চোখে দেখার জন্য রায়মানের হাজার অনুরোধে অবশেষে হাজির হলাম সেখানে। ঠিক সেখানেই ঘটে গেল বিপত্তি। আপনি নামক রমণীকে দেখে সেখানেই তবদা খেয়ে গেলাম। না, ঠিক তখন থেকে আমি আপনাকে ভালোবাসিনি। তখন শুধু ভালো লাগাই ছিল বোধ হয়। আমি আপনাকে ফলো করতাম, আপনার চলাফেরা কথাবার্তা সবটাই ভালো লাগতো। জানি না তখন ভালোবাসা তৈরি হয়েছিল কিনা, তবে বিষয়টা জট পাকালো অন্য এক জায়গায়। আপনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা যাই হোক, তার খোঁজই কোনোভাবে মিস্টার মাহমুদ জেনে গিয়েছিল, আর ভেবেছিল আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার অতি খারাপ রূপ তার কাছে ভালো হয়ে যাবে বোধ হয়। কিন্তু তিনি জানতেনই না তার ছেলে ব্রেইন টিউমার। তিনি অজান্তে যে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলছেন বোঝেই ওঠেননি। আর আমি বিয়েটা করেছিলাম পিচ্চিগুলোর কথা ভেবে। ওদের জন্য ওই এরিয়াটা প্রয়োজন ছিল, আর ওই এরিয়াটা মিস্টার মাহমুদের আন্ডারে। তাই ওনার শর্ত অনুযায়ী বিয়েটা করা। ভেবেছিলাম বিয়েটাই তো, ডিভোর্স হয়ে গেলে সবটাই শেষ, আপনার জীবনও নষ্ট হবে না। কিন্তু বিয়ের প্রথম রাতেই নেশার ঘরে যা হয়ে গিয়েছিল, তার জন্য আমি প্রতি মুহূর্তেই ভুগেছি, প্রতি মুহূর্তেই অপরাধ বোধে ভুগেছি। আপনাকে আমার থেকে দূরে সরানোর শত চেষ্টা চালালাম, কিন্তু পারলাম আর কোথায়। বাবা হব কথাটা শুনেই আমার মন ঘুরে গেল। অনেক চেয়েও আপনার থেকে নিজেকে আলাদা করতে পারিনি আমি। সেই বাবা হওয়ার কথা ভেবেই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, খুশিতে মাথা ফাঁকা হয়ে গিয়েছিল আমার। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে এত সহজে ছাড়া যাবে না। নয়তো ছেড়ে দিতেন? শুধুমাত্র বাবা হওয়ার আনন্দে টিকে আছে সম্পর্কটা? রক্তিম চোখ বন্ধ করলো, তীব্র বিষাদ নিয়ে বলে উঠল, হ্যাঁ, ছেড়ে দিতাম, কারণ তখন আমার জীবনটা অনিশ্চিত ছিল। চাইনি এই অনিশ্চিত জীবনের সাথে আপনার জীবন জড়িয়ে যায়, আপনি কষ্ট পান। তাই তো দিহানকে বলেছিলাম আপনাকে আগলে দিতে। দিহান আপনাকে ভালোবাসতো, সেই হিসেবে সে আপনাকে খুব ভালো রাখতে পারত। এই কথাটাই মাথায় ঘুরপাক খেয়েছিল তখন। কেবল আপনাকে কষ্ট না দেওয়ার জন্যই আপনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অদ্রিজার মুখ চোখ এবার গম্ভীর হলো, কণ্ঠটা চরম রকম গম্ভীর করে বলে উঠল সে। ঠিক আছে, মানলাম। রক্তিম হালকা হাসলো। অদ্রিজার হাতটা দুই হাত দিয়ে সেভাবেই ধরে রেখে বলে উঠল, ভালোবাসি, তখন থেকে কিংবা এখন থেকে। কবে ভালোবাসা শুরু হয়েছিল জানি না, তবে এইটুকু জানি ভালোবাসি অদ্রিজা। অদ্রিজা মুখ ফোলালো, গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, আপনাকে অদ্রি ডাকার অনুমতি দিয়ে দিলাম। রক্তিম হাসলো, চোখ জোড়া সরু করেই অদ্রিজার দিকে তাকিয়ে থেকেই অদ্রিজার হাতে চুমু দিল। মুচকি হেসেই বলে উঠল, আপনি বললেন না তো ভালোবাসেন আমায়? অদ্রিজার সাদা ধবধবে মুখ এবার লাল হলো। কি বলবে না বলবে স্থির করে উঠতে পারল না সে। চোখ জোড়া বন্ধ করে নিল টুপ করেই। রক্তিমের বলা কথাটি শুনতেই পায়নি এমন একটা ভাব করেই চোখ জোড়া বন্ধ রেখেই বলে উঠল, আবার ঘুম পাচ্ছে, ঘুমাবো একটু, যান প্লিজ। নেহা একপাশেই পার্কের বেঞ্চিতে বসা, দিহান দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। দুপুরের তরতাজা রোদে ঘেমে চুপসানো মুখ নিয়ে নেহার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুচকাওয়ালার থেকে 2 প্লেট ফুচকা নিয়ে বেঞ্চের অন্য পাশে গিয়ে বসলো সে।
ফুচকার একটা প্লেট নেহার হাতে দিয়ে অন্য প্লেটটা বেঞ্চেরই এক কোনায় রাখলো। কপাল কুঁচকেই বলে উঠল, এই রোদে এভাবে ফুচকা খেতে মজা আছে, আমি খাবো না। নেহা ঘাড় ঘোরালো। দিহানের ফুচকার প্লেটটা দিহানের হাতে ধরিয়ে দিয়েই বলে উঠল, না খেলে তোর সাথে কথা নেই, এরপর থেকে আর কোনো কথা বলবি না আমার সাথে, যা ফুট। দিহান চোখ নামিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে রইল। এই গরমে চরম বিরক্তি নিয়ে প্লেট থেকে একটা ফুচকা মুখে পুরল সে। ভরা গলায় বলল, শান্তি, এবার খেয়েছি। মাত্র একটা? এটা কোনো খাবার নমুনা হলো? সবগুলো খাবি? দিহান কড়া চোখে চেয়ে রইল। এবার দাঁতে দাঁত চেপে বলল, তোকে খেতে দিচ্ছি এটাই অনেক। এই গরমে এগুলো খেয়ে পরে অসুস্থ হয়ে যাবি, সেদিক দিয়ে তোকে খাবার অনুমতি দিয়েছি, এটা তোর ভাগ্য। নেহা ভ্রু কুচকালো, বলে উঠল, ও মা, আমি অসুস্থ হলে হব, তোর কি? তুই অনুমতি দেওয়ার কি? আশ্চর্য। দিহান কিছু বলল না, মুখ ভার করে অন্যদিকে ফিরে রইল। মাথার উপর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা সূর্যের উত্তপ্ত রোদকে এক মুহূর্তেই সরিয়ে দিতে মন চাইল তার, কিন্তু তা সম্ভব নয়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে থাকার মাঝেই নেহা তার সামনে এসে দাঁড়ালো। মুখে ফুচকা পুড়তে পুড়তেই বলে উঠল সে, ভালোবাসিস আমায় দিহান? আমার কথাতে ফুচকাটা খেয়ে নিলি যে? তুই তো এইসব বাইরের জিনিস খাস না। দিহান মুখ তুলে চাইল, মৃদু গলায় বলল, হঠাৎ এমন প্রশ্ন? মনে হলো। দিহান হালকা হাসলো, ঠোঁট চওড়া করেই বলল, মনে হলো যখন তখন হয়তো ভালোবাসি। একটা মানুষ মুখে ভালোবাসি বলে বোঝাতে পারা আর কাজে ভালোবাসি বোঝাতে পারা, এই দুটোর মধ্যে দ্বিতীয়টাই উত্তম, তাই না? নেহা মুচকি হাসলো, কিছু বলল না। দিহানের দিকে ফিরে আর একটা কথাও না বলে দ্রুত পেছন ফিরল। আনন্দে ধুকফুক করা হৃদয়টা জোর করে আবদ্ধ রেখেই ফুচকার প্লেটটা নিয়ে ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। প্লেটটা সেখানে রেখে আর চোখে চাইলো দিহানের দিকে। মুখে চাপা হাসি যুবকটির। তবে কি সত্যি? নিজের হাতে চিমটি দিতেই হৃৎপিণ্ডের প্রত্যেকটা স্পন্দন দ্বিগুণ হয়ে গেল তার। সত্যিই দিহান ভালোবাসে তাকে? হসপিটালে রায়মান যখন অদ্রিজাকে একবার দেখেই বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিচ্ছি দেখতে অদ্রিজা নামক মেয়েটির আগমন ঘটল। রায়মানের মুখোমুখি দাঁড়িয়েই কোমরে হাত গুজল সে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখানেও? সব জায়গায় এমন আপনি আপনিময় হয়ে যাচ্ছে কেন? আজব। রায়মান গম্ভীর চোখে চাইল। অত্রিয়ার দিকে তাকিয়ে মুখ ভার করেই বলে ফেলল, ভালো টালো বাসলে যা হয় আর কি। বোধহয় আমাকে ভালোবাসো তুমি, তাই তো তোমার সব কিছু আমিময় হয়ে যাচ্ছে, তাই না? অত্রিয়া ঠোঁট উল্টিয়েই বলল, মোটেই না। আপনার মতো কাউকে আমি কেন ভালোবাসবো? পাগলা কুকুরে কামড় দিয়েছে আমাকে। আজব। সেটাই তো। ভালো যদি না বাসো তাও এইভাবে বারবার আমার সামনে এসে পড়ছো কেন? হুটহাট আমার পথ আটকে দাঁড়াচ্ছ কেন? মুখ ফুলিয়ে আগ বাড়িয়ে কথাই বা বলছো কেন? সত্যিই কি ভালো টালো বাসো না? অত্রিয়া মুখ তুলে চাইল, ভ্রু কুচকে নিয়ে বলে উঠল, হোয়াট ইজ ভালো টালো বাসা? আই মিন হোয়াট ইজ টালো? রায়মান হতাশ হলো। বুকে এক সাগর দুঃখ নিয়ে মুখ কালো করলো। কেন এই মেয়ে পিচ্ছি মেয়ের প্রেমে পড়তে গেল সে? কেন? এখন জীবনটাই বরবাদ। শুধু বরবাদ নয়, চরম রকম বরবাদ। এই মেয়ে তাকে জ্বালাবে, প্রচুর জ্বালাবে। কথাগুলো ভেবেই ভারী নিঃশ্বাস ফেললো সে। মুখ ভার করেই বলল, ভালো টালো বাসা মিন তোমার প্রতি আমার যে ফিলিংসটা আছে সেটা, অ্যান্ড মেবি তোমার ওই আমার প্রতি ওই ফিলিংসটা আছে, রাইট? অত্রিয়া চকচকে চোখে চাইলো এবার। অবিশ্বাস্য কণ্ঠেই বলে উঠল, মানে আপনি আমায় ভালোবাসেন? রিয়েলি? শ্যামপুরুষ অত্রিয়াকে ভালোবাসে, এই খবরটা তো আপুকে এক্ষুনি দেওয়া উচিত। রায়মান ভ্রু বাঁকিয়েই বলল, তুমি না এতক্ষণ ভালো টালো বাসা বুঝছিলে না? এক ধাক্কায় সব ক্লিয়ার। কি ব্রিলিয়ান্ট! অত্রিয়া পাত্তাই দিল না আর রায়মানের কথাগুলোকে। মোবাইল বের করে অদ্রিজাকে কল করতে ব্যস্ত হয়েই খিলখিলিয়ে হেসে উঠল সে। দূর, আপনি আসলেই বোকা। আমার 17 বছর। ভালো টালো বাসা আমি বুঝবো না, ওটা তো জাস্ট মজা করছিলাম। আপনি বুঝলেনই না। রায়মান আর এক ধাপ হতাশ হয়ে চোখ মুখ কালো করলো। এই মেয়েকে যতটা পিচ্ছি সে ভেবেছে ততটাও পিচ্ছি নয় এই মেয়ে, আস্ত একটা বিচ্ছু। আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? কোনো ধারণা আছে আপনার?
যদি আমার বেবিটা না থাকতো, আমার এত স্বপ্ন কল্পনা সব যদি ভেস্তে যেত, ভেবেই কলিজাটা কাঁপছিল আমার। অদ্রিজা আধশোয়া হয়ে বসে রইল। রক্তিমের কথাগুলো শুনেই চোখ বড় বড় করে চাইলো। পাশে থাকা পানির গ্লাসটা থেকে পানিটা ঢকঢক করে খেয়ে নিয়েই হালকা হেসে বলল, স্বাভাবিক তো, প্রত্যেক বাবারই তার সন্তানকে নিয়ে চিন্তা হয়, এর বাইরে অস্বাভাবিক কিছু তো করে বসেননি আপনি, তাই না জানারও বিষয় না এটা। আর হ্যাঁ, সরি, আমার আর একটু সতর্ক হয়ে চলা উচিত ছিল। রক্তিম হালকা হাসলো। রুমের জানালার কাছে দাঁড়িয়েই পর্দাটা টেনে দিতে দিতে মুখ ফুলিয়ে জোরে শ্বাস ফেলেই অদ্রিজার দিকে তাকালো। তারপর বিছানার পাশের টেবিলের ড্রয়ারটা থেকে ওষুধ নিয়ে এগিয়ে দিল অদ্রিজার দিকে। মুচকি হেসেই বলল, এবার থেকে আপনার সমস্ত কিছুর খেয়াল আমিই রাখবো, কেবলই নিজের সন্তানের সেফটির জন্য, আর কিছু না। কিছু ভাববেনও না। অদ্রিজা ভ্রুজোড়া কুঁচকে নিয়েই তাকিয়ে রইল। বলল, আর কি মনে করব, কি ভাববো মিস্টার রক্তিম মাহমুদ? আপনি আমায় ভালোবাসেন তা তো আমি অনেক আগে থেকেই জানি, সুইটার বলে দিয়েছিল। রক্তিম অবাক হলো। সুইটহার্ট তার থেকে কিছু লুকিয়ে গেছে ভাবতেই পারলো না সে। রুম থেকে বের হয়ে গিয়েই আবার কিছুটা সময় পর ঢুকলো রুমে। অদ্রিজার চোখ মুখের দিকে দৃষ্টি ফেলেই বলে উঠল, আপনি খুবই অভদ্র অদ্রিজা। আমি আপনাকে এমনটা ভাবিনি। সুইটারটা থেকে কথা হাতিয়ে নিয়ে আমাকে জ্বালাতে চাইছিলেন। আসলেই বিপজ্জনক মহিলা আপনি। অদ্রিজা খিলখিলিয়ে হাসলো। ঠিক তখনই সুইটহার্ট এসে দাঁড়ালো। হাতের ছোট প্লেটটায় কেটে রাখা ফল অদ্রিজার দিকে এগিয়ে দিয়েই হালকা হেসে বলল, এটা কি করলে অত্রি? জানতো এবার আমায় ভুল বুঝলো। ধুর, তোমার জান তোমাকে বোঝে, তুমি শুধু শুধু চাপ নিচ্ছ। রক্তিম হাসলো। সুইটহার্টের কাঁধে হাত দিয়েই মুচকি হেসে বলল, ইয়েস, তোমার জান তোমাকে ভুল বুঝতেই পারে না সুইটহার্ট। সুইটহার্ট হালকা হাসলো। ফলের প্লেটটা অদ্রিজার হাতে ধরিয়ে দিয়েই যেতে যেতে বলল, চটচলটি খেয়ে নাও অত্রি, না বললে কিন্তু শুনবো না। অদ্রিজা মুখ ফুলিয়েই তাকালো। রক্তিম মৃদু হেসেই তার কাছে এসে বসলো। কণ্ঠ ফিচেল করে বলল, আপনি কিন্তু আমায় বললেন না অদ্রিজা, ভালোবাসেন আমায়? অদ্রিজার চোখ মুখ আবারও লাল হলো লজ্জায়। নিঃশ্বাস ঘন হয়ে উঠল। আগের বার যেমন কত সহজেই ভালোবাসি কথাটা উচ্চারণ করতে পেরেছিল, এবার বিষয়টা ততটাই জটিল। কণ্ঠ ভীষণ ভারী। সেই ভারী কণ্ঠে এই ছোট্ট ভালোবাসি শব্দটা বের হওয়াটা যেন বেশ কষ্টকর। চোখ জোড়া বন্ধ রেখেই জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে। বার কয়েক ঢোক গিলেই চোখ জোড়া সেভাবে বন্ধ রেখেই মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, আমিও ভালোবাসি। রক্তিম এবার বাঁকা হাসলো। অদ্রিজার কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়েই ফিসফিসিয়ে বলল সে, আজ শতবার ভালোবাসি বলতেও আমার জড়তা কাজ করবে না। ভালোবাসি অদ্রি, আমার হৃদয়ের ভেতরে থাকা সেই রমণী তুমি, তুমি নামক মেয়েটিকে বড্ড ভালোবাসি। আমার হৃদয় নিবাসে যে তুমি অদ্রি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।